তো আমরা ওই দিন তো খুবই ডিস্টার্ব হয়েছে, কারেন্ট ইন্টারনেট সব মিলে। দেখে আজকে আল্লাহ সাহায্য করলে ভালো হয়, চেষ্টা করি শুরু থেকেই। দেখো তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে দেখা স্যার। যায়। আচ্ছা, আমরা ওই দিন আয়নিক স্ট্রেংথ নিয়ে আলোচনা করছিলাম এবং কিভাবে আমরা আয়নিক স্ট্রেংথ এবং কিভাবে আয়নিক স্ট্রেংথ বের করা যায় এবং মেন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বের করা যায়, এটা আমরা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারি না ওই দিন। তো এটা সিম্পল এক্সাম্পল, কপার সালফেটের একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন দিয়ে আমরা গত ওই দিন দেখেছি লাস্ট ক্লাসে। তো এখন কোন একটা ইনঅর্গানিক সাবস্টেন্স বা আমরা যদি নরমালি ইলেকট্রোলাইট বলি, ইলেকট্রোলাইট গুলো যদি মানে সেম চার্জের হয়, যেমন কপার সালফেট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, দুইটার চার্জ যদি সমান হয় তাহলে এটা তেমন অসুবিধা নেই, একই ধরনের পাওয়া যাবে রেজাল্ট। কিন্তু চার্জ ইমব্যালেন্স যদি হয়, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা +2 আর একটা -1, আবার এমন হতে পারে পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেট হলে পটাশিয়াম হচ্ছে +1, সালফেটের হচ্ছে -2, কাজে দুইটা ডিফারেন্ট চার্জ। আর পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা একটা +1 আর একটা -4। হ্যাঁ, -4। আচ্ছা, তাহলে দেখো আমি সলিউশনটা যে কনসেন্ট্রেশনের তৈরি করেছি, আফটার ডিসোসিয়েশন কি হবে? কনসেন্ট্রেশন এক এক আয়নের জন্য কনসেন্ট্রেশন এক এক ধরনের হবে। পটাশিয়ামের জন্য একটা হবে, ফেরোসায়ানাইডের কনসেন্ট্রেশন একটা হবে, ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন একটা হবে, ক্লোরাইডের কনসেন্ট্রেশন একটা হবে। তাহলে এটা আমরা কিভাবে আয়নিক স্ট্রেংথ এবং মেন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বের করা যায় সেটা আমরা এখন দেখব। বিশেষ করে যারা ফিজিক্যাল কেমিস্ট্রিতে রিসার্চ করবা তোমরা, তোমাদের হয়তো আয়নিক স্ট্রেংথ, ডিফারেন্ট আয়নিক স্ট্রেংথের সলিউশন মাঝে মাঝে তৈরি করতে হবে, এই জন্য তাদের এটা আরো বেশি দরকার। দেখো, 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশন, তাহলে এর জন্য আমরা আয়নিক স্ট্রেংথ বের করব কিভাবে? তাহলে সোডিয়াম আয়ন, এটা যদি ডিসোসিয়েশন হয় তাহলে সোডিয়ামের জন্য আমরা পাবো চার্জ +1, ক্লোরাইডের জন্য পাবো আমরা -1। আর এটা যেহেতু অন ইলেকট্রোলাইট, চার্জ অন রেশিওতে আছে, তাহলে এর কনসেন্ট্রেশন দুই ক্ষেত্রে একই হবে। তাহলে আমরা আগের এক্সাম্পল যেমন দেখেছিলাম ওই রকমই হবে, যে আয়নিক স্ট্রেংথ হাফ, তারপর মাল্টিপ্লাইড বাই কি হবে, প্রথম আয়নের জন্য কনসেন্ট্রেশন এবং তার চার্জের স্কয়ার প্লাস সেকেন্ড আয়নের জন্য তার সলিউশনের কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড বাই তার চার্জের স্কয়ার। এটা সহজ, এবং লগ অফ গামা প্লাস মাইনাস, এটা আমরা আগে যেমন দেখেছি -0.509। এটা হচ্ছে জাস্ট এর ভ্যালুটা, চার্জের ভ্যালুটা, নেগেটিভ প্লাস পজিটিভ যাই হোক না কেন, শুধু সংখ্যাটাকে মাল্টিপ্লাই অর্থাৎ পজিটিভ কোয়ান্টিটি ধরলে হবে, স্কয়ার রুট কনসেন্ট্রেশন অফ আয়নিক স্ট্রেংথ এটা। তাহলে এটা আমরা সলভ করলে ভ্যালুটা পাবো। কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি ডিসোসিয়েশন হয় তাহলে একটা ম্যাগনেসিয়াম আয়ন দুইটা ক্লোরাইড আয়ন তৈরি হবে। এখন ম্যাগনেসিয়ামের চার্জ +2, ক্লোরাইড আয়নের চার্জ -1, আর কনসেন্ট্রেশন কি হবে? ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন কত হবে? ম্যাগনেসিয়াম আয়ন সলিউশনের কনসেন্ট্রেশন যেটা সেটাই হবে, যেহেতু একটা প্রডিউস করছে আয়ন 0.01 মোলার। বাট ক্লোরাইড আয়নের ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশন পাবো ডাবল, যেহেতু 1 মোল অফ একটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড ভেঙে একটা ম্যাগনেসিয়াম এবং দুইটা ক্লোরাইড আয়ন তৈরি করবে, অথবা মোল যদি বলি
1 মোল ম্যাগনেসিয়াম এবং 2 মোল ক্লোরাইড আয়ন তৈরি করবে। তাহলে কনসেন্ট্রেশন সলিউশনের কনসেন্ট্রেশনের ডাবল হবে, 0.02 হচ্ছে এটা। তাহলে একইভাবে এখানে আমরা আয়নিক স্ট্রেংথটা পাবো হাফ গুণন মাল্টিপ্লাইড বাই ম্যাগনেসিয়াম আয়নের কনসেন্ট্রেশন তার চার্জ স্কোয়ার প্লাস কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড আয়ন, এটা হচ্ছে সলিউশন আয়নের দ্বিগুণ। এখানে 0.01 গুণন 2 দিতে পারো, অথবা আগে যদি বের করে নাও তাহলে সরাসরি এটা বসিয়ে দিবে গুণন চার্জের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আয়নিক স্ট্রেংথ 0.03। আচ্ছা, তাহলে দেখো অবশ্য সমানের নাই। এখন দেখো এই যে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন 0.1 মোলাল, এখানেও পটাশিয়াম ফেরোসায়ানাইডের কনসেন্ট্রেশন 0.1 মোলাল। তাহলে এটার আয়নিক স্ট্রেংথ হয়েছে 0.1 মোলাল, হোয়ারএস পটাশিয়াম ফেরোসায়ানাইডের একই ঘনমাত্রার সলিউশনের আয়নিক স্ট্রেংথ হয়েছে 1 মোলাল। বুঝতে পেরেছো? দেখেছো কি? কাকলি, তাজমল, মামুন, তোমরা দেখতে পারছো? জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা, এখন দেখো আমি যদি বলি যে পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং সোডিয়াম ক্লোরাইড দুইটার 0.1 মোলার আয়নিক স্ট্রেংথের সলিউশন তৈরি করো, তাহলে কি করবা? কি বুঝতে পেরেছো তোমরা? মনে করো এই যে এখানে মানে 0.1 মোলাল সোডিয়াম ক্লোরাইডের সলিউশন তৈরি করেছি, পটাশিয়াম ফেরোসায়ানেটের 0.1 মোলাল সলিউশন তৈরি করেছি। তাহলে দুইটার কনসেন্ট্রেশন, নরমাল কনসেন্ট্রেশন তো মোলাল ইউনিটে একই, কিন্তু আমরা আয়নিক স্ট্রেংথ যখন বের করছি তখন দেখছি সোডিয়াম ক্লোরাইডের জন্য একই, যে সলিউশন যেহেতু অন এক্ষেত্রে একই আয়নিক স্ট্রেংথ পেয়েছি, মানে একই ঘনমাত্রার সলিউশন তৈরি করলাম, কিন্তু এর আয়নিক স্ট্রেংথ হয়ে গেল 1 মোলার, মানে 10 গুণ বেশি। এখন আমি দুইটার একই ঘনমাত্রার সলিউশন তৈরি করতে চাই, তাহলে কি হবে? কি তোমরা বুঝতে পারছো? শুনতেছো? স্যার বুঝতে পারছি না স্যার, আরেকটু স্যার। মোলালের এখানে চেঞ্জ করতে হবে। স্যার মোলালের এখানে 0.01 নিতে হবে। 0.01 নিলে হবে এটা বলা যাবে না। 0.01 10 গুণ কমালে যে এটা 10 গুণ কমে যাবে সেটা বলা যাবে না, কারণ এখানে চার্জের ইমব্যালেন্স আছে। যদি তোমার একই চার্জের হতো তাহলে সমস্যা ছিল না। এই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে ফর্মুলাটা, এই হাফ মাল্টিপ্লাইড বাই মানে থার্ড ব্র্যাকেট, এই যে এখানে যেটা দিয়েছি 0.4, এটা হলো কার্সার্স, এই যে এটা হলো ঘনমাত্রা, আর 0.1 হচ্ছে ফেরোসায়ানাইড আয়নের ঘনমাত্রা, এর চার্জের স্কয়ার। তাহলে তখন সেই ক্ষেত্রে তুমি আমরা চাচ্ছি যে এটা এটা আমরা দুইটাই কি বলেছিলাম, 0.1 অথবা 1, 0.1 মোলাল। তাহলে 0.1 মোলাল, তাহলে আমি এখানে 0.1 বসিয়ে দেব, আর এখানে এটা ডিসোসিয়েশন হলে এই ঘনমাত্রাটা তুমি করো 4 ইন্টু এক্স, এটা 1 ইন্টু এক্স দিয়ে দাও, চার্জের স্কোয়ার দাও, চার্জের স্কোয়ার দাও, হাফ দাও,
এখন সলভ করলে এক্স এর ভ্যালু যেটা হয় সেটা হলো এই সলিউশনের ঘনমাত্রা। মোলাল। এখন বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এখন এটা বলতে পারো না যে এখানে তো আমি 0.1 মোলাল তৈরি করেছি, এখানে 1 মোলাল তৈরি করেছি, আইনস্টাইন 10 গুণ হয়েছে, তাহলে আমি এটা 10 গুণ কমে নিলে এটা পাবো, সেটা বলা যাবে না। কিন্তু এই জন্য তোমাকে সলভ করে নিতে হবে এই আইনস্টাইনের এই ইকুয়েশনের মধ্যে তুমি কত আইনস্টাইন বের করতে চাও, তৈরি করতে চাও। তাহলে 0.1 মোলাল, তাহলে রাইটে 0.1 মোলাল বসাও, লেফটে এই ইকুয়েশনের মধ্যে তুমি হাফ জানাই আছে। আমি 0.4 পেয়েছি কিভাবে? 4 4 দিয়ে 4টা পটাশিয়াম আয়ন তৈরি হচ্ছে, 4 দিয়ে সলিউশনের কনসেন্ট্রেশনকে গুণন করা হয়েছে। তাহলে তুমি 4 গুণন x দাও, x হচ্ছে কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম ফেরোসায়ানেট টু বি প্রিফার্ড। তাহলে এখানেও কি হবে? এখানে x ই হবে, দিয়ে গুণ হবে। x মোলাল হবে, গুণন হচ্ছে এর চার্জের স্কয়ার। এর চার্জ তো আমি জানি, এটাও চার্জ জানি। তাহলে অনলি এক্স এখানে সলভ করলে আমরা পেয়ে যাব। তাহলে ওই সলিউশনটা তৈরি করলে আমরা এই মোলাল পেয়ে যাব। বুঝতে পেরেছো? জি স্যার। আমরা এখানেও যদি করতে চাই, ম্যাগনেসিয়াম ক্লোরাইডেরও আমরা 0.1 মোলাল করতে চাই। বলো তাহলে কি করবে? আগের একইভাবে প্রসেসে করলেই তো হবে। স্যার একইভাবে এটার মধ্যে স্যার ওইখানে 0.1 মোলাল দেব, হবে আর এই পাশে আর এইখানে স্যার 0. না, আমি তো 01 আমি তো এটার সাথে সলিউশন x করি নাই। তো এটা শুধু চার্জের সাথে এক, x দিয়ে গুণ করব। মানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে x হবে আর ক্লোরাইডের ক্ষেত্রে 2x হবে। 2x হবে। হ্যাঁ 2x হবে। এরপর সলভ করলে আমরা পেয়ে যাব। আচ্ছা তোমাদের একটা আমি প্রবলেম দিয়ে রাখি, তোমরা একটু পারলে লিখে রাখো, তোমরা নেক্সট ক্লাসে বলবা। আমি প্রত্যেকটার মনে করো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম ফসফেট, এই তিনটারই একই আয়নিক স্ট্রেন। দ্যাট মিন্স আমি তৈরি করতে চাই 1 মিলিমোল পার কেজি, 1 মিলিমোল পার কেজি সলিউশন তৈরি করতে চাই প্রত্যেক ক্ষেত্রে আয়নিক স্ট্রেনদের। মানে সলগুলো, ইলেকট্রোলাইট গুলোর ইফেক্ট যখন কোথাও তুলনা করা হয়, যখন বিবেচনা করা হয়, কনসিডার করা হয়, তখন এটা আয়নিক স্ট্রেংথ হিসাবে কি বলে এটাকে ধরে নিতে হয়। কারণ হচ্ছে মোলাল, নরমাল অথবা এই মোলার ইউনিটে এটা কম্পেয়ারটা করা যায় না, যেহেতু নাম্বার অফ আয়নস এবং ওভারঅল আয়নিক স্ট্রেংথ চেঞ্জ হয়ে যায়। এই জন্য এটা কম্পেয়ার করতে হলে একই ক্যাটায়নের অথবা একই অ্যানায়নের একটা সিরিজ অফ সল্টের জন্য আয়নিক স্ট্রেংথ বের করে একই আয়নিক স্ট্রেংথ যখন হবে তখন কম্পেয়ার করতে পারবা যে এই সবগুলো একই আয়নিক স্ট্রেংথে আছে, বাট এটার ইফেক্ট এটা হয়েছে, এটার ইফেক্ট এটা হয়েছে, এটা কমেছে, এটা বেড়েছে, এটা আনচেঞ্জড রয়েছে, তখন কম্পেয়ার করা যায়। হ্যাঁ, তাহলে আমি কি হোমওয়ার্ক দিলাম তোমাদের যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট এবং সোডিয়াম ফসফেট, তোমার স্ট্রাকচার তো সবাই জানোই। এই তিনটার জন্য 1 মিলিমোল পার কেজি আয়নিক স্ট্রেংথের সলিউশন তৈরি করবে। তাহলে প্রত্যেকটার ঘনমাত্রা এই কত ঘনমাত্রা আর কোনটার কত ঘনমাত্রা তৈরি করতে হবে, এটা তোমরা সলভ করবা, করে নেক্সট ক্লাসে আমাকে বলবা, জিজ্ঞাসা করব। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এটা যদি পারো তাহলে যে কোনো সিরিজই পারবা। সময় নাই। তোমাদের টোটাল স্টুডেন্ট কতজন আমার কোর্সে জানো? কে মামুন আছো? মামুন
মামুন স্যার অনেকে কোর্স স্যার চেঞ্জ করতেছে স্যার, এখন স্যার সঠিক কতজন স্যার জানা যাচ্ছে না স্যার। ও আচ্ছা আচ্ছা, অ্যাডমিশন কমপ্লিট না হলে স্যার মেবি এটা ঠিক মতো ডিটারমাইন করা যাবে না স্যার। তোমাদের এমনি টোটাল স্টুডেন্ট কতজন তোমাদের? 90 মতো। স্যার 90 জনের মতো। 90 হলে তো আমার কোর্সে অ্যাবাউট 75 to 80 স্টুডেন্ট হবে আশা করি। জি স্যার, এরকমই স্যার, 70 প্লাস। হ্যাঁ, তাহলে তো ওই যে 47 তো কম, 57। এটা একটু তোমরাও অন্যদেরকে একটু করবা, কি বলে উৎসাহিত করবা। জি স্যার। কারণ হলো এই এখন তো যদিও আলোচনা হয়েছিল, আসলে বাস্তবে সম্ভব কিনা সেটা তো আল্লাহই ভালো জানে। স্যার কারণ আমাদের হল কি খুলবে স্যার 17 মিনিটে? সাথে স্যার এখন বুঝতে এখন আছো ঘরে বদ্ধ। স্যার আমরা একটু যে বাসা ভাড়া নিয়েছি তো, তো এটাকে ক্লিয়ারেন্স দিতে হবে কবে হল খুলবে, না হলে 1 মাস আগে এটা থেকে বলবে। এটা এটা কি তোমাকে ক্লিয়ারেন্স দেবে বলো? এখন তো তোমার যেভাবে যখন ডিসিশন নিয়েছিল তখন তো ছিল তোমার কত পার্সেন্ট সারা প্রতিদিন হয়তো কি বলে কোভিড থ্রেট একদম 100 200 50 60 জন এরকম হয়তো। তাই না? মনে হয়। তোমার 2% বা এই কাছাকাছি এরকম আসতো। আর এখন কত বেড়েছে হিসাব আছে? 7,000-এর কাছাকাছি এফেক্ট হচ্ছে এখন পজিটিভ। তাও তো সবাই তো আর করে না, কি বলে টেস্ট করে না, আর সাপোর্টও নয় এখন। জি স্যার। এই জন্য নিজেদের সাবধানে থাকতে হবে। আর এটা বলা মুশকিল, তার কারণ অবস্থা ভালো না হলে তো আর গভর্নমেন্ট তোমার ওপেন করবে না। আর ওপেন করলে কি তোমরাই আসবা? তোমরাও তো আসবে না, বা আমরাও যাব না, তাই না? তোমার রিস্ক ফ্রি না হলে তো আহ, এটা মুশকিল। কিছুটা হলেও তো স্বাভাবিক অবস্থা ফিরে আসতে হবে। এই জন্য যাই হোক, সেটা যে যে অবস্থা হোক, তোমরা তো ছোট মানুষ না, তোমরা সবাই বড়, কাজে এই অনলাইনেও যদি কেয়ারফুলি তোমরা ক্লাস করো, আমার মনে হয় কি বলে আমাদেরও চেষ্টা করতে হবে যাতে অ্যাট্রাকটিভ হয় তোমাদের ক্লাসরুম এর মতো হয়। আর তোমরা যেটা করতে পারো, বিশেষ করে আমার কোর্সে আমি যেটা মনে করি, তোমরা যখন ক্লাস করবে তোমরা এই খাতা কলম নিয়ে বসবা। তাহলে অনেক সময় আমি হয়তো কোনো প্রবলেম অথবা কোনো একটা ইকুয়েশন কোনো একটা কিছু বললাম, তাহলে তোমরা সলভ করার ট্রাই করলা। তাহলে ক্লাসরুমে আমরা যেভাবে আলোচনা করতে পারি একইভাবে তোমরা রেসপন্স করতে পারবা এবং ট্রাই করতে হবে। বুঝতে পারলা না তখন আমাকে বলবা, তাহলে আমার তো সামনে স্ক্রিন আছে, আমি অবশ্য লিখে দেখাইতে পারবো না, কিন্তু তোমাদেরকে কিভাবে করবা সেটা গাইডলাইন দিয়ে হয়তো হেল্প করতে পারবো। হ্যাঁ, জি স্যার, এই জিনিসটা তাহলে করা হয় না কারণ স্যার স্যাররা ওরকম ভাবে প্রবলেম দেওয়া হয় না, আমাদের সলভ করা হয় না। আর স্যার ম্যাক্সিমাম স্যার আপনি যতটুকু মোটামুটি স্লোলি পড়ান, অনেকে হচ্ছে স্যার অনেক স্পিডে পড়ায়, সো নোট করা সম্ভব হয় না। অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও যেহেতু নোট করা যায় না, তো খাতা কলম নিয়ে তেমন একটা বসে লাভ হয় না। মানে যাই হোক, আমি আমি একটু ঠিক আছে, মনিটরিং এর একটা প্রভাব থাকে। বুঝতে পারছি। আমি চেয়ারম্যান স্যারকে আমি পার্সোনালি একটু এটা এই ব্যাপারে মিটিং এ যাতে করে আমি বলে দেবো স্যারকে। আর তোমরা যেটা করবা সেটা হলো যে এই তোমাদের কিন্তু দায়িত্ব আছে এখন। মনে করো তোমরা লাইভে নাই অথবা কি ভিডিওতে নাই, এখন তুমি কি অবস্থায় আছো সেটা তো আমি জানিও না, বলতেও পারবো না। বাট এটা তোমাদের নিজস্ব রেসপন্সিবিলিটি যে তুমি ক্লাসরুমে যেমন কেয়ারফুলি করতা, এখানেও কেয়ারফুলি তোমাকে ক্লাস করতে হবে। তুমি যদি পড়ার টেবিলে বসে অথবা যার যেখানে যে অবস্থায় আছো, সুযোগ যদি একদম সুযোগ নাই, এই এরকম সিচুয়েশন হয় তাহলে সেটা তো আলাদা জিনিস। কিন্তু তোমরা ট্রাই করবা যে এই মানে নিজের বাসায় থেকে রিডিং রুম বা কি বলে রিডিং টেবিলে বসে ক্লাস করা, তাহলে এই জিনিসটা সম্ভব। তাহলে তোমার লার্নিংটা হবে। কারণ তোমাকে চিন্তা করতে হবে আমার কিন্তু সুযোগ নাই, যতই বলি যে আমরা খোলার পরে এটা রিপিট ক্লাস নেব, আমি কি 40টা ক্লাস নিতে পারবো ক্লাসে? আমি হয়তো সর্বোচ্চ একটা চ্যাপ্টারের জন্য একটা ক্লাস নেব। কথা কথা মানে আহ, তারপরেও সম্ভব কতটুকু হবে তা তো জানি না। যেমন যাদের কোর্স শেষ করেছে লাস্ট ইয়ার পরীক্ষা হয়নি,
আদৌ কি হবে ভবিষ্যতে এটা তো কেউই জানে না। এই জন্য লার্নিংটা ইম্পর্টেন্ট। এই জন্য তোমরা কেয়ারফুলি কি বলে ক্লাসগুলো করতে হবে। তো ঠিক আছে, আমরা আরেকটা জিনিস আসছি, সল্টিং ইন এবং সল্টিং আউট ইফেক্ট। এই টার্মটা হয়তো তোমরা অন্য কোথাও শুনেছো আমার মনে হয়। শুনেছো এটা, সল্টিং ইন সল্টিং আউট ইফেক্ট? জি স্যার, ইকুইলিব্রিয়াম ডায়ালাইসিসে একদিন বলছিলেন আপনি স্যার। ইকুইলিব্রিয়াম ডায়ালাইসিসে আমি বলেছি। অন্য কোথাও তোমরা কোনো চ্যাপ্টারে, কোনো কোর্সে, অন্য কোনো ইয়ারে কখনো শোনো না এটা? না স্যার, ওরকম ডিটেলস কখনোই জানি নাই স্যার, জানার হয়নি। আচ্ছা ঠিক আছে, এখানে ম্যাথমেটিক্যাল দিয়ে জিনিসগুলো আলোচনা করা আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এখানে ফার্স্টলি এটা বোঝার জন্য আমরা একটা সলিউশন প্রসেস আমরা কনসিডার করছি এবং এখানে এর আয়নিক স্ট্রেংথের ইফেক্ট আমরা দেখব। যেমন ইনভেস্টিগেশন অফ দ্য ইফেক্ট অফ আয়নিক স্ট্রেংথ অন দ্য সলিবিলিটি অফ ইনঅর্গানিক কম্পাউন্ড সিলভার ক্লোরাইড। আমরা এর সলিবিলিটি ইকুইলিব্রিয়াম আমরা দেখছি, যেমন সোডিয়াম সিলভার ক্লোরাইড, এটা যদি সলিউশনে ডিসোসিয়েশন হয় তাহলে সিলভার আয়ন এবং সিলভার ক্লোরাইড আয়ন তৈরি করবে। এবং এই ক্ষেত্রে আমরা থার্মোডাইনামিক সলিবিলিটি প্রোডাক্ট তোমরা পড়েছো, সলিবিলিটি প্রোডাক্ট সেকেন্ড ইয়ারে প্র্যাকটিক্যালও ছিল। জি স্যার। হ্যাঁ, এটা তোমরা জানো। সলিবিলিটি প্রোডাক্ট আমরা কিভাবে করবো, যে আয়ন তৈরি হচ্ছে সেই আয়নগুলোর অ্যাক্টিভিটির গুণফল, তাই না? এই জন্য এটা আমরাকে থার্মোডাইনামিক সলিবিলিটি প্রোডাক্ট বলি। আরেকটা আছে অ্যাপারেন্ট সলিবিলিটি প্রোডাক্ট, এটা ডিফারেন্স একটু পরে আলোচনা করি। তাহলে এটাকে আমরা অ্যাক্টিভিটি, দুইটা আয়নেরই অ্যাক্টিভিটি দিয়ে গুণফলকে দিয়ে আমরা থার্মোডাইনামিক সলিবিলিটি প্রোডাক্ট আমরা লিখতে পারি। এখন অ্যাক্টিভিটিটা আবার অ্যাক্টিভিটিটাকে আমরা লিখতে পারি এই যে অ্যাক্টিভিটি ইকুয়াল টু অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাইড বাই ইটস কনসেন্ট্রেশন। কারণ অ্যাক্টিভিটিটা এর আয়নিক কনসেন্ট্রেশনের সাথে রিলেটেড। তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড বাই আয়নিক কোএফিশিয়েন্ট, অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট। আর অ্যানায়নটার জন্য এর অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ অ্যানায়ন। তাহলে এটাকে আমরা যদি এখন এইগুলো বসাই রিলেশনটা, তাহলে আমরা গামা সিলভার আয়নের জন্য অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, সিলভার আয়নের কনসেন্ট্রেশন মোলালিটিতে, অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট ফর ক্লোরাইড আয়ন এবং ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন। তাহলে দেখো আমরা সিলভার আয়ন ক্লোরাইড আয়নের জন্য অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্টটা রাখলাম, আর কনসেন্ট্রেশন অফ সিলভার আয়ন এবং কনসেন্ট্রেশন অফ তাহলে স্লাইডটা শো করলে ভালো হতো। হ্যাঁ, স্লাইডটা শো করলে ভালো হতো। স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার। স্যার দেখা জি যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। স্যার কে দেখতে পাচ্ছ নাকি? স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, তোমার হয়তো ওখানে দেখো প্রবলেম থাকতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই শুধু কনসেন্ট্রেশন ইউনিটটা দুইটার গুণফল যদি আমরা তাহলে এখানে একটা সলিবিলিটি প্রোডাক্ট লিখতে পারি, সেটা হচ্ছে কেএসপি। এটা হচ্ছে অ্যাপারেন্ট সলিবিলিটি প্রোডাক্ট, আর এখানে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট দুইটা, এটা ফ্রি থাকছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে থার্মোডাইনামিক সলিবিলিটি প্রোডাক্ট ইকুয়াল টু ক্যাটায়ন এবং অ্যানায়নের অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্টের গুণফল এবং অ্যাপারেন্ট সলিবিলিটি প্রোডাক্টের গুণফল। এখন দেখো থার্মোডাইনামিক অ্যাপারেন্ট সলিবিলিটি শুধু স্যার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেবল না? হ্যাঁ, রাইট, শুধু কনসেন্ট্রেশনের উপর। এবং আমরা নরমালি যে কনসেন্ট্রেশনটা আমরা তৈরি করি বা জানি অথবা বের করতে পারি সেটা, কিন্তু ইন্টারনাল কিছু বিষয় থাকে, আমি এখন আলোচনা করবো বলো the difference between thermodynamic এবং apparent solubility product. Apparent solubility product হচ্ছে it is expressed in molalities or some other concentration units. এখন
এবং এটা this can be easily calculated if a known amount of silver chloride is dissolved in a definite amount of water to produce a saturated solution. একটা স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে তোমরা নন অ্যামাউন্ট অফ সিলভার ক্লোরাইড যদি আমরা ই করি কি বলবো ডিজলভ করি, সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো। অথবা অন্য যে কোনো ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে যদি আমরা স্যাচুরেটেড সলিউশন তৈরি করি, নন অ্যামাউন্ট থাকে, নির্দিষ্ট ভলিউম অফ সলভেন্ট থাকে, তাহলে আমরা এর কনসেন্ট্রেশন বের করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা দুইটা আয়নের যে গুণফল সেখান থেকে আমরা বের করতে পারবো। যেমন তোমরা এটাকে তোমরা তোমরা প্র্যাকটিক্যালি কি করেছিলাম, সিলভার ব্রোমাইড নাকি পটাশিয়াম হাইড্রোক্সাইড, কি তোমরা সেকেন্ড ইয়ারে কি এক্সপেরিমেন্ট করেছিলে? সেটা কপার সালফেটের কোন একটা সল্ট ছিল, স্যার ঠিক মনে পড়ছে না স্যার। এটা কপার ছিল স্যার। কপার না, না কপার না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সম্ভবত, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মনে হয়। হতে পারে স্যার, ক্যালসিয়াম হতে পারে, তো অনেকদিন আগে করার তো স্যার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সম্ভবত করেছো তোমরা ওখানে। যাই হোক, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও তোমার স্পেয়ারিংলি সলিউবল। এখন দেখো সলিউশনের মধ্যে কি ঘটে, মানে মূল কথা হচ্ছে অ্যাপারেন্ট সলিবিলিটি অনলি আমরা আমাদের নন কনসেন্ট্রেশন যদি থাকে অথবা আমরা বের করতে পারি, অথবা একটা নির্দিষ্ট পরিমাণ সলভেন্টের মধ্যে আমরা একটা ম্যাটেরিয়ালস এর স্যাচুরেটেড সলিউশন আমরা তৈরি করতে পেরেছি, তার ভলিউম নন এবং অ্যামাউন্টও নন, সেক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশন বের করতে পারবো, কাজে আমরা অ্যাপারেন্ট সলিবিলিটি প্রোডাক্ট বের করতে পারবো। কিন্তু আয়নগুলোর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে সলিউশন ফেজে, তাই না? তাহলে একটা আয়নের উপর আরেকটা আয়নের ইনফ্লুয়েন্স কাজ করছে। যেমন আমরা যেটা আয়নিক অ্যাটমসফিয়ার বলেছে, ওই যে ডি বাই হাকেল থিওরির ওখানে, আয়নগুলো অপোজিট আয়ন দ্বারা সারাউন্ডেড থাকে এবং আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি করে। আয়নিক অ্যাটমসফিয়ার যদি তৈরি করে, তাহলে এর যে বিহেভিয়ার এবং এই ফ্রি আয়নের বিহেভিয়ার একরকম হবে কি বলো? না স্যার। একরকম হবে না। এটা একটা কি বলবো কমপ্লেক্স সিচুয়েশন, আয়নিক অ্যাটমসফিয়ার এবং একটা আয়ন অপোজিট আয়ন দ্বারা সারাউন্ডেড অবস্থায় আছে। যেটা সারাউন্ডেড অবস্থায় আছে সে তো ক্রাউডেড অবস্থায় আছে, সে তো তার বিহেভিয়ার ইস্যু করতে পারবে না, চতুর্দিকে আছে অপোজিট চার্জ। তাহলে অপোজিট চার্জ যেটা, তার ইনফ্লুয়েন্সটাই কিছুটা বোঝা যাবে সলিউশনের মধ্যে। সেকেন্ডলি হলো আয়ন পেয়ার তৈরি করতে পারে। আয়ন পেয়ার বোঝো? পজিটিভ নেগেটিভ মিলে একটা পেয়ার তৈরি করবে। হ্যাঁ, পেয়ার তৈরি করবে, একটা পজিটিভ আয়ন এবং একটা নেগেটিভ আয়ন। সাপোজ তোমার এগুলো হয় আসলে বড় মলিকিউল গুলোর ক্ষেত্রে, যেমন অনেক সময় ডাই মলিকিউল গুলো আয়নাইজ হয়, এর সাথে অন্য কাউন্টার আয়নের সাথে আয়ন পেয়ার হয়, এরকম স্মল আয়নগুলোর ক্ষেত্রেও হতে পারে। তো যদি আয়ন পেয়ার ফর্ম করে, যে একটা ক্যাটায়ন, এই যে যেমন এক্সাম্পল হিসেবে নিয়েছি, if a cation forms a tight ion pair with an anion, then the actual number of species in solution from a thermodynamics perspective is 1. একটা আয়ন পেয়ার তৈরি করলো, আসলে আয়ন ছিল দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ, দুইটা ডিফারেন্ট আয়ন ছিল, কিন্তু দুইটা মিলে যখন আয়ন পেয়ার তৈরি করলো, তখন এই থার্মোডাইনামিক পার্সপেক্টিভে এটা একটা স্পিসিস হয়ে যাচ্ছে। এটা এখন আমরা আর দুইটা বলতে পারবো না। তাহলে দুইটা যদি আমরা বলতে না পারি, তাহলে কি বলে অ্যাপারেন্ট সলিবিলিটি প্রোডাক্টে আমরা কয়টা ধরেছি? দুইটাই ধরেছি। কিন্তু থার্মোডাইনামিক পার্সপেক্টিভে যেহেতু আমরা একটা ধরছি, তাহলে রিয়েলি আমি সলিউশনের বিহেভিয়ার পাচ্ছি একটা আয়ন হিসাবে, একটা স্পিসিস হিসাবে। তাহলে এখানে এই রিয়েল কনসেন্ট্রেশন, ইফেক্টিভ কনসেন্ট্রেশন আর সলিউশনের আমাদের যেটা আমরা কনসিডার করছি সেইটা একটু ডিফারেন্ট। এই জন্য ইফেক্টিভ কনসেন্ট্রেশন যেটা, সেটাকে অ্যাক্টিভিটি কনসেন্ট্রেশনটাকে অ্যাক্টিভিটি দিয়ে রিপ্লেস করা হয় এবং
এটা ইফেক্টিভ কনসেন্ট্রেশনকে কি বলে ইন্ডিকেট করে। তাহলে আমরা থার্মোডাইনামিক সলিবিলিটি প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করতে পারি যে this represents the true value of the solubility product, which generally differs from the apparent solubility product. বুঝতে পেরেছো দুইটার ডিফারেন্স? জি স্যার। থার্মোডাইনামিক সলিবিলিটি প্রোডাক্টটা এটা সলিউশনের রিয়েল অথবা ট্রু ভ্যালু অফ সলিবিলিটি প্রোডাক্ট এটাকে ডিফাইন করে, যেহেতু জোয়েল আচ্ছা, আর আমরা অ্যাপারেন্ট সলিবিলিটি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সলিউশনের যেই আমরা আয়নগুলো এখানে আমরা কিন্তু আয়ন পেয়ার ফর্মেশন হচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু এখানে কনসিডার করার সুযোগ নাই। আমরা অনলি কনসেন্ট্রেশন টার্ম অফ দা এক্সপেক্টেড আয়নস ইন স্যাচুরেটেড সলিউশন এটাকে আমরা কনসিডার করে আমরা অ্যাপারেন্ট সলিবিলিটি প্রোডাক্ট আমরা বের করেছি। আচ্ছা, এখন আমরা আসি মূল ইকুয়েশনে চলে আসি। তাহলে দেখো ওখানে আমরা এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন এটা যে আমরা নিয়েছিলাম, এটাকে আমরা লিখতে পারি গামা প্লাস মাইনাস স্কয়ার। হ্যাঁ, এটা লিখতে পারি আমরা। তাহলে আমরা আয়ন পেয়ার ফর্মের কারণে কি স্যার এরকম হয়েছে? হ্যাঁ, আয়ন পেয়ার ফর্ম করছে দেখে কি গামা স্কয়ার হয়েছে? না না না, আয়ন পেয়ার ওটাই হয়। এটা আমরা ধরে নিয়েছি যে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন দুইটা আয়নিক কি বলে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা সমান, কাজেই দুইটাকে আমরা কি বলে সমান ধরে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আমরা ই করতে পারি, দুইটা গুণফল যেহেতু স্কয়ার নিয়ে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা আবার লিখতে পারি থার্মোডাইনামিক সলিবিলিটি প্রোডাক্ট ইকুয়াল টু গামা স্কয়ার প্লাস মাইনাস কেএস। এখন আমরা যদি এটাকে একটু করি, কি বলবো, রিঅ্যারেঞ্জ করি, অর্থাৎ গামা স্কয়ার প্লাস মাইনাস ইকুয়াল টু কি হবে? কে নট এসপি K naught ডিভাইডেড SP বাই by কেএসপি। কেএসপি। আচ্ছা, এখন যদি আমরা আবার পাওয়ারকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে গামা প্লাস মাইনাস ইকুয়াল টু কে নট এসপি ডিভাইডেড বাই কেএসপি। পাওয়ার হবে কি? হাফ হবে, তাই না? হাফ হবে। এরপর আমরা দুই পাশেই নেগেটিভ লগারিদম নিচ্ছি, তাহলে মাইনাস লগ গামা প্লাস মাইনাস ইকুয়াল টু মাইনাস লগ অফ কে নট এসপি ছিল, সেটা নেগেটিভ মাইনাসটাকে আমরা যদি ইলিমিনেট করতে পারি কিভাবে? এটাকে যদি আমরা লব হরকে এক্সচেঞ্জ করি তাহলে নেগেটিভ আসবে, নেগেটিভ প্লাস আসবে। তাহলে এখানে দেখো কে নট এসপি এবং কে নট বাই কে ছিল, কিন্তু এখানে কে বাই কে নট এসেছে, কারণ কি? যে নেগেটিভটা নেগেটিভ অমিট হয়েছে, তাই না? অথবা আমরা কি বলে লব হরকে এক্সচেঞ্জ করার জন্য আমরা করতে পারি। এবার দেখো মাইনাস লগ গামা প্লাস মাইনাস এটা ইকুয়াল টু আমরা ডে বাই হাকেল থিওরিতে কি ইকুয়েশন পেয়েছিলাম? 0.509 জেড প্লাস জেড মাইনাস স্কয়ার রুট আয়নিক স্ট্রেন্থ, এটা আমরা আগে পেয়েছিলাম, তাই না? তাহলে এটা ইকুয়াল টু ডি বাই হাকেল থিওরির যে রিলেশন সেটা আমরা বসালাম। তাহলে এখন এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ডি বাই হাকেল লিমিটিং ল। এখন সলিবিলিটি প্রোডাক্টটা আবার directly related to solubility of the solution of the materials। তাহলে অনন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কেএসপি হাফ ইকুয়াল টু solubility of
সলিবিলিটি, এটা হচ্ছে অ্যাপারেন্ট সলিবিলিটি। আর কে নট এসপি হাফ পাওয়ার হাফ, এটা হচ্ছে এস নট, দ্যাট মিনস এটা থার্মোডাইনামিক সলিবিলিটি। আচ্ছা, এখন তাহলে আমরা ফাইনালি লিখতে পারি, যেহেতু এই এটাকে সলিবিলিটি প্রোডাক্টটাকে আমরা এখন সলিবিলিটি টার্ম দিয়ে আমরা রিপ্লেস করব, তাহলে লগ অফ এস বাই এস নট ইকুয়াল টু বাকি অংশ। এখন এটাকে আমরা যদি সেপারেট করি, আরেকটু রিঅ্যারেঞ্জমেন্ট করে নেই, তাহলে আমরা এটা লিখতে পারি লগ অফ এস ইকুয়াল টু লগ অফ এস নট প্লাস এটা। এখন দেখো এই সলিবিলিটির সাথে আয়নিক স্ট্রেংথের রিলেশন, আয়নিক স্ট্রেংথ যদি আমরা বাড়াই তাহলে সলিবিলিটি কি হবে? বাড়বে। আমরা যদি এটা প্লট করি, ওয়াই অ্যাক্সিসে লগ সলিবিলিটি, এক্স অ্যাক্সিসে স্কয়ার রুট আয়নিক স্ট্রেংথ, তাহলে কি ধরনের প্লট পাবো? স্ট্রেট লাইন পাবো এবং ইন্টারসেক্টিং ওয়াই অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে লগ এস নট ভ্যালুতে, তাই না? তাহলে এখান থেকে আমরা থার্মোডাইনামিক সলিবিলিটিটা কত, এটা আমরা ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট থেকে আমরা এটা পাবো। আর স্লবের ভ্যালু কি পাচ্ছি? স্লবের ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু, জেড প্লাস জেড মাইনাস, এটা একটা ফিক্সড ভ্যালু আর এটা তো কনস্ট্যান্টই। আচ্ছা, তাহলে আমরা আয়নিক স্ট্রেংথ বাড়ার সাথে সলিবিলিটি বাড়ছে, ঠিক আছে? জি স্যার। তাহলে এইটাই হচ্ছে সল্টিং ইন ইফেক্ট। The increase in solubility caused by the increase in ionic strength is called the solving in effect. এটা ডেফিনেশন, সল্টিং ইন ইফেক্টের ডেফিনেশনটা হচ্ছে the increase in solubility of a specific substance due to the increase in the ionic strength of the solution is called ionic strength, solving in effect. এটা এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি যে সিলভার ক্লোরাইডের সলিবিলিটিটা ওয়াটারের মধ্যে হচ্ছে 1.3 into 10⁻⁵ মোল পার লিটার, কিন্তু এর মধ্যে যদি আমরা পটাশিয়াম নাইট্রেট সলিউশন নেই, অর্থাৎ আমরা একটা পটাশিয়াম নাইট্রেট যোগ করলাম, যেমন আমরা আমাদের রিসার্চ ল্যাবে যারা কাজ করে, আমরা একই ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা সল্ট অ্যাড করি, অ্যালকোহল অ্যাড করি, ডায়ল অ্যাড করে থাকি, অর্গানিক অন্য সাবস্টেন্স অ্যাডিটিভ অ্যাড করি, কখনো ডাই অ্যাড করি, কখনো অ্যান্টিবায়োটিক অ্যাড করি। তাহলে যদি আমরা ইলেকট্রোলাইট অ্যাড করি তাহলে আয়নিক স্ট্রেংথ চেঞ্জ হয়ে যাচ্ছে, আয়নিক স্ট্রেংথ চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ডলি হলো যে তোমার আয়নও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আগে শুধু মনে করো আমি সিলভার ক্লোরাইডের মধ্যে পটাশিয়াম নাইট্রেট নিয়েছি, তাহলে তোমার আগে ছিল শুধু সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন, এখন নতুন কি আয়ন হচ্ছে? পটাশিয়াম এবং পটাশিয়াম নাইট্রেট এবং নাইট্রেট আয়ন পাওয়া যাবে। তাহলে নাম্বার অফ আয়নস বেড়ে যাচ্ছে। তাহলে এই পটাশিয়াম নাইট্রেট যদি যোগ করা হয় তাহলে its solubility becomes greater because of the increase in solution's ionic strength. In potassium nitrate solution, the ionic strength is sum of the two concentrations, one from silver chloride, another from potassium nitrate. অর্থাৎ আমি যখন একটা সল্ট ইলেকট্রোলাইট অ্যাড করলাম তখন সলিউশনে আয়নিক স্ট্রেংথ চেঞ্জ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে আয়নিক স্ট্রেংথ দুইটা আয়নের কনসেন্ট্রেশন, দুইটা আয়নের যে কি বলবো সামেশন, কন্ট্রিবিউশনের সামেশন, দুইটার কন্ট্রিবিউশন থেকে রেজাল্টেন্ট আয়নিক স্ট্রেংথ আসবে। তাহলে আয়নিক স্ট্রেংথ এখানে বেড়ে যাচ্ছে, যার কারণে সলিবিলিটি বেড়ে যাচ্ছে। তাহলে যদি আয়নিক স্ট্রেংথ বাড়ার সাথে সলিবিলিটি বেড়ে যায়, তাহলে আমরা কি বলবো? সল্টিং ইন ইফেক্ট। আর সল্টিং আউট ইফেক্ট হবে, এখানে আমি বলে নেই, অপোজিট ইফেক্ট। অর্থাৎ যদি আয়নিক স্ট্রেংথ বাড়ানো হয় তাহলে সলিবিলিটি কমে যাবে, তাহলে সেটাকে আমরা বলবো সল্টিং আউট ইফেক্ট। তাহলে সেক্ষেত্রে কি হবে? সল্টিং আউট ইফেক্টের ক্ষেত্রে কি হবে? ডিক্রিজ দ্য সলিবিলিটি। সলিবিলিটি যেহেতু কমে যাচ্ছে তাহলে ক্লিয়ার সলিউশন থাকবে না, টারবিডিটি ফর্ম করবে অথবা নিচে প্রেসিপিটেট ফর্ম করবে, তাই না?
অনেক জি, ক্ষেত্রে আমরা স্যার। এরকম পেয়ে যাই, ক্লিয়ার সলিউশন ছিল আরেকটা ম্যাটেরিয়াল যোগ করার পরে এটা প্রিসিপিটেট পড়ে গেছে, অর্থাৎ এটার যেটা প্রিসিপিটেট করেছে তার সলিবিলিটি কমে গেছে। সলিবিলিটি কমে যাওয়ার কারণে এটা পদক্ষেপ তৈরি করেছে। আচ্ছা, ফেজ সেপারেশন হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো আমরা আয়নিক স্ট্রেংথ বাড়াচ্ছি। As the ionic strength of the solution increases, it can be expressed as, আগে আমাদের যে ছিল আয়নিক স্ট্রেংথের সাথে একটা প্রশ্ন ছিল, এখনো আমরা এটা কনস্ট্যান্ট ভ্যালুই রেখেছি, বাট এখানে আমরা কে মাইনাস কে নট মাইনাস কে প্রাইম, এটা আসলে প্রাইম হয়নি, কমা হয়েছে, প্রাইম দিবা। তো প্রাইম আই, এখানে কে প্রাইমটা হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট। পজিটিভ কনস্ট্যান্ট, এবং এটা ডিপেন্ড করে যে অ্যাডিটিভ আমরা যে নিয়েছি তার নেচার অফ সলিড এবং ইলেকট্রোলাইট, কোন ধরনের ইলেকট্রোলাইট আছে তার নেচারের উপর, এবং এটা লার্জার দ্য সলিড মলিকিউল গ্রেটার দ্য ভ্যালু অফ কে। সলিডের সাইজ যত বড় হবে এটা কে ভ্যালু বাড়তে থাকবে, এবং এই রিলেশন থেকে আমরা কি বলতে পারি, আয়নিক স্ট্রেংথ যদি আমি বাড়াই রেশিও কি হবে, এই রেশিওটা স্যার বাড়বে। কমবে। নেগেটিভ, এটা যে নেগেটিভ Negative, নেগেটিভ স্ট্যান্সে আছে, এই জন্য এটা যদি আমরা বাড়াই তাহলে এটা কমবে। এখন এই যে এখন সল্টিং আউট ইফেক্টের ডেফিনেশনে আসছে, যে দেখো the decrease in solubility with increase in ion strength of the solution is called the salting out effect. This phenomenon can be explained in terms of hydration. Hydration তো তোমরা জানো, কারণ তুমি সোডিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, ইলেকট্রোলাইট গুলো সলিউশন তৈরি করেছে ওয়াটার দিয়ে, তাহলে কি হবে, সোডিয়াম আয়নের চারদিকে ওয়াটারের কি হবে, লেয়ার তৈরি হবে, ওয়াটার মলিকিউল দ্বারা সারাউন্ডেড হবে। কতগুলো ওয়াটার মলিকিউল আয়নের চারদিকে সারাউন্ডেড অবস্থায় আছে সেটা হচ্ছে হাইড্রেশন নাম্বার, আর প্রসেসটাকে আমরা কি বলি, হাইড্রেশন। হাইড্রেশন, এই হাইড্রেশনের কারণে হিট চেঞ্জ হতে পারে, তাই না, হিট চেঞ্জ হতে পারে, সেটাকে আমরা সেকেন্ড ইয়ারে তোমরা এই টাইপের একটা করেছো, এক্সপ্লেন করেছো। আর হাইড্রেশন ইজ দ্য প্রসেস দ্যাট স্টেবিলাইজ আয়নস ইন সলিউশন। তাহলে এট হাই সল্ট কনসেন্ট্রেশনস, যখন সল্টের কনসেন্ট্রেশন অনেক বেশি হবে তখন ওয়াটার কি হবে, availability of water molecule decreases and so the solubility of ionic compounds decreases. মানে আয়নিক স্ট্রেংথ যদি অনেক বেশি নেওয়া হয় তাহলে কি হবে, প্রত্যেকটা আয়নের জন্যই হাইড্রেশনের জন্য ওয়াটারের প্রয়োজন হবে। কিন্তু এখন আমার ওয়াটার তো আমি একটা বিকারের মধ্যে 100 মিলিলিটার আমি ওয়াটার নিয়েছি, এটা একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ সল্টকে হাইড্রেট করতে পারবে, হাইড্রেশনে নিতে পারবে। কিন্তু এই সল্টের পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে আর ক্যাপাবল হবে না, কারণ নাম্বার অফ বলে আয়নের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার মলিকিউল ডিক্রিজ করেছে, প্রত্যেকটা আয়নের জন্য ওয়াটার মলিকিউল এখন আর সাফিসিয়েন্ট নাই, অ্যাভেলেবল নাই, কমে গেছে। তাহলে সলিবিলিটি অফ আয়নিক কম্পাউন্ড কি হবে, ডিক্রিজ করবে। এটাই হচ্ছে সল্টিং আউট ইফেক্ট, এবং এই সল্টিং আউট ইফেক্ট এটা the effect is particularly noticeable with proteins whose solubility in water is sensitive to ion strength because of their large surface area. আমরা ইকুইলিব্রিয়াম ডায়ালাইসিসের সময় এটা আলোচনাও করেছিলাম যে অ্যামোনিয়াম সালফেটকে কি বলে সল্টিং আউট এজেন্ট হিসাবে ইউজ করে আমরা সলিউশন থেকে প্রোটিনকে আমরা সেপারেট করতে পারি, কি বলে প্রেসিপিটেট ফেলে। এখন এই প্রসেসটা আমরা এখন দেখবো কিভাবে। এই যে দেখো আমরা এই ফিগারে কি দেখছি, আচ্ছা ইকুয়েশনটা আগে দেখে নিই। তাহলে ফাইনালি
আমরা অনেক হায়ার আয়নিক স্ট্রেন যখন হবে তখন আমরা ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি যে লগ অফ এস বাই এস নট, এর আগে হচ্ছে লো কনসেন্ট্রেশনের জন্য আমরা সল্টিং ইন এর ক্ষেত্রে যেটা পেয়েছিলাম সেটা এর সাথে যোগ হবে মাইনাস কে প্রাইম আই। তাহলে দেখো আমরা লোয়ার কনসেন্ট্রেশন যখন থাকবে আমাদের তখন একটা ইফেক্ট পাবো, যখন আয়নিক স্ট্রেংথ অনেক বেশি হবে তখন একটা পাবো। হ্যাঁ, এটা একসাথে এখানে করা হয়েছে, দেখো লগ অফ এস বাই এস নট ভার্সেস আয়নিক স্ট্রেংথ ফর হর্স হিমোগ্লোবিন ইন দ্য প্রেজেন্স অফ ভেরিয়াস ইনঅর্গানিক সল্ট। এখানে অনেকগুলো ইনঅর্গানিক সল্ট নেওয়া হয়েছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। এই সলিউশনগুলোর মধ্যে হর্স হিমোগ্লোবিন ডিজলভ করা হয়েছে। তাহলে আমি ধীরে ধীরে, এটা হচ্ছে সলিবিলিটি, রেশিও অফ সলিবিলিটি, আর এটা হচ্ছে আয়নিক স্ট্রেংথ এক্স অ্যাক্সিসে। তাহলে দেখো ইনিশিয়ালি এখানে আয়নিক স্ট্রেংথ 0 ছিল, কিন্তু আমি যখন আয়নিক স্ট্রেংথ বাড়াচ্ছি গ্র্যাজুয়ালি সব ক্ষেত্রেই সলিবিলিটি বেড়ে যাচ্ছে, রেশিও অফ সলিবিলিটি বেড়ে যাচ্ছে। বাট একটা পার্টিকুলার আয়নিক স্ট্রেংথের পরে মনে করো এই দুইটার ক্ষেত্রে এখানে, এই দুইটার ক্ষেত্রে এখানে একটু হায়ার আয়নিক স্ট্রেংথ, অথবা এক একটা সল্টের ক্ষেত্রে এক একটা হবে, কম বেশি হবে। একটা পার্টিকুলার আয়নিক স্ট্রেংথের পরে যে এটা ফ্ল্যাট হয়েছে অথবা সামান্য ইনক্রিজ করেছে, আবার এটা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে কিন্তু অলমোস্ট ফ্ল্যাট, বোঝা যাচ্ছে না যে বেড়েছে। পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে একটা সার্টেন লেভেল পর্যন্ত বাড়ার পরে আবার ধীরে 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 কমে গেছে, কিন্তু কমেছে সলিবিলিটি, এটার ইফেক্টটা কম, স্লাইটলি কমেছে, ইনসিগনিফিকেন্ট। বাট অ্যামোনিয়াম সালফেট এবং সোডিয়াম সালফেট এদের এরিয়া, এদের সাইজও বড়, তাই না, লার্জার মলিকিউলস। তাহলে একটা সার্টেন আয়নিক স্ট্রেংথের পরে ধীরে 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 সলিবিলিটি কমে গেছে, ধীরে ধীরে সলিবিলিটি কমে গেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি এই রিজিয়নটা হচ্ছে সল্টিং ইন ইফেক্ট হচ্ছে, আর এর বাইরে এসে যখন আমরা আয়নিক স্ট্রেংথ বাড়াচ্ছি এই রিজিয়নটা হচ্ছে সল্টিং আউট রিজিয়ন, আর এই লো আয়নিক স্ট্রেংথের রিজিয়নটা হচ্ছে সল্টিং ইন ইফেক্টের রিজিয়ন। তাহলে এখন ক্লিয়ার, বুঝতে পেরেছো সল্টিং ইন এবং সল্টিং আউট ইফেক্ট? কে সুজন কি বলো? জি স্যার। আচ্ছা ফাইন। আমরা এখন সল্টিং আউট ইফেক্টের অ্যাপ্লিকেশন দেখবো, যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সল্টিং আউট ইফেক্ট। এটা আমরা কিভাবে প্রোটিন সলিউশন থেকে মানে এর অ্যাপ্লিকেশনটা কি। তাহলে এক কথায় আমরা সল্টিং আউট কে আমরা এভাবে বুঝতে পারি যে আয়নিক স্ট্রেংথ বাড়ালে যদি সলিবিলিটি কমে যায় তাহলে এটাকে আমরা সল্টিং আউট ইফেক্ট বলি। আর কমে যাচ্ছে কিভাবে আমরা এটা ভিজুয়ালি আমরা দেখি, সেটা হলো প্রিসিপিটেট তৈরি করে, অদক্ষেপ তৈরি করে, এবং অথবা এই টারবিডি ফর্ম করবে, ঘোলাটে হয়ে যাবে সলিউশন, এটাকে আমরা সেন্ট্রিফিউজ করে আমরা এটাকে আলাদা করে ফেলতে পারি। তাহলে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকে, প্র্যাকটিক্যাল ভ্যালু অফ সল্টিং আউট ইফেক্ট ইজ দ্যাট allows us to precipitate proteins from solutions. In addition, the effect can also be used to purify proteins. মূলত হলো এই দুইটা ইফেক্ট। একটা হচ্ছে সলিউশন থেকে যদি তুমি একটা সলিউশনের মধ্যে একটা প্রোটিন আছে সেটাকে তুমি আলাদা করবে বা প্রিসিপিটেট ফেলবে, সেটা এই টেকনিকের মাধ্যমে করা যাবে। সেকেন্ডলি হলো মিক্সচার অফ প্রোটিনস, যেমন দেখো এই যেখানে দেয়া আছে ফাইব্রিনোজেন, হিমোগ্লোবিন, হিরোগ্লোবিন, সেরাম অ্যালবুমিন, মায়োগ্লোবিন, অনেকগুলো প্রোটিন একটা মিক্সচার অবস্থায় আছে। এখান থেকে আমি হিমোগ্লোবিনটাকে, সেরাম অ্যালবুমিনটাকে আমি সেপারেট করব। যেমন আমরা আমাদের ল্যাবে বোভাইন সেরাম অ্যালবুমিন নিয়ে কাজ করি, তাহলে এটা তো তোমার বোভাইন থেকে কালেক্ট করে সেখান থেকে এক্সট্রাক্ট করে তারপরে তোমার করেছে, কে বলে ইয়েতে নিয়ে বাজারে নিয়ে এসেছে,
স্যার এখান থেকে নেক্সট ডে থেকে শুরু করলে ভালো হবে স্যার। হ্যাঁ, বুঝি নাই, বলো কত বাজে? মোবাইল আজকে থাকছে। স্যার অ্যাপ্লিকেশনটা কালকে মানে নেক্সট ডে থেকে আবার শুরু করলে এটা শেষ শেষ। এবার আমার মোবাইলটা তো স্যার 11:32। ও, তাহলে তো তোমাদের আবার সময় হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আমি যে আলোচনা করেছি এটা শেষ করে ফেলি। এখন দেখো এই যে ফিগারটা, যে আমি অলমোস্ট বলেই ফেলছি, এই ফিগারটাতে দেখছি আমরা যে রেঞ্জ অফ সল্টিং আউট ফেনোমেনন ফর সেভারাল অ্যাপ্লিকেশনস ইন দ্য প্রেজেন্স অফ অ্যামোনিয়াম সালফেট। তাহলে এখানে অ্যামোনিয়াম সালফেটটাকে ইউজ করে আমরা সল্টিং আউট ইফেক্টটাকে আমরা করেছি, এখানে আমরা দেখেছি। তাহলে দেখো এই যে ফাইব্রিনোজেন লো আয়নিক স্ট্রেনথেই একে সেপারেট করা যায়, আবার হিমোগ্লোবিনটাকে আর একটু হায়ার আয়নিক স্ট্রেনথে, এরপরে সিটোগ্লোবিন, সেরাম অ্যালবুমিন, এরপরে অনেক হায়ার আয়ন স্ট্রেনথে এসে মায়োগ্লোবিনটাকে আমরা সেপারেট করতে পারি। কারণটা কি? এই যে প্রোটিনগুলো, যে কয়েকটা প্রোটিন এখানে দেয়া আছে, প্রত্যেকটাই সেনসিটিভিটি অর্থাৎ হাইড্রেশন এক একটার এক এক রেঞ্জে, অর্থাৎ the solubility of proteins is sensitive to the degree of hydration. The strength of binding of water molecules is not the same for all proteins. প্রত্যেকটা প্রোটিনের ওয়াটারের সাথে বাইন্ডিং স্ট্রেন্থ যেটা, এটা সমান না, যার কারণে একটা পার্টিকুলার একটা আয়ন স্ট্রেন্থে এক একটার সলিবিলিটি এক এক ধরনের থাকবে। মনে করো এই আয়নিক স্ট্রেন্থ 2, আয়নিক স্ট্রেন্থ 2 তে ফাইব্রিনোজেনের সলিবিলিটিটা কম, অর্থাৎ এখানে সে সল্টিং আউট হয়ে যাচ্ছে। বাট আয়ন স্ট্রেন্থ 2 তে আদার সবগুলোই সলেবল, অর্থাৎ এদের বাইন্ডিং স্ট্রেন্থ বেশি, এটা ওয়াটারের সাথে বেশি বাইন্ড করতে পারছে। আবার যখন 4 এ চলে আসছি, তখন হিমোগ্লোবিন তার বাইন্ডিং অ্যাবিলিটি হারিয়ে ফেলছে, তার কি বলে সে সেনসিটিভ হয়ে যাচ্ছে, সে আর বাইন্ড করতে পারছে না ওয়াটারের সাথে, সে ইনসলেবল হয়ে যাচ্ছে, তখন সেটা প্রেসিপিটেট ফর্ম করে যাচ্ছে। একইভাবে আদার্স গুলো আয়ন স্ট্রেন্থ, অর্থাৎ একটা পার্টিকুলার আয়ন স্ট্রেন্থে এক একটা প্রোটিনের সলিবিলিটি আলাদা, বাইন্ডিং স্ট্রেন্থ উইথ ওয়াটার ডিফারেন্ট। তাহলে এই যে একটা পার্টিকুলার আয়নিক স্ট্রেন্থে যে এক একটার সলিবিলিটি এক এক ধরনের, হ্যাঁ, দিস প্রোভাইডস এ মিনস ফর সিলেক্টিভ প্রেসিপিটেশন। কারণ হচ্ছে এই মিক্সারের মধ্যে আমি যদি অ্যামোনিয়াম সালফেট নেই, যখন আয়নিক স্ট্রেন্থ 2 ডেভেলপ হচ্ছে, তখন যেটা প্রেসিপিটেট ফর্ম করছে, প্রেসিপিটেটে অনলি ফাইব্রিনোজেন চলে যাচ্ছে, বাকি সবগুলো সলিউশনের মধ্যে আছে। বুঝতে পেরেছো? এখন আমি যদি প্রেসিপিটেটকে অদক্ষেপকে আমি সরায় ফেলি, তাহলে আমি এটাকে কি বলে ওই প্রেসিপিটেটের মধ্যে অনলি আমরা ফাইব্রিনোজেন পাবো। তারপরে আমরা এটাকে পিউরিফাই করতে পারি, ওই আমরা আগে ইকুইলিব্রিয়াম ডায়ালাইসিস আলোচনা করেছিলাম, এরকম ডায়ালাইসিসের মাধ্যমে অথবা অন্য কোনো টেকনিকের মাধ্যমে আমরা এই যে কি বলে যে রিয়াজেন্ট অ্যামোনিয়াম সালফেট দিয়ে আমরা প্রেসিপিটেট ফেলেছিলাম, সেটাকে সেখান থেকে পিউরিফাই করে আমরা পিওর প্রোটিনটাকে আমরা পেয়ে যাব। একইভাবে আদারগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। The point is that although higher ion strength are needed to solve out proteins, precipitation occurs over a small range of ion strength, providing sharp separations. এরপর আমরা ডোনান ইফেক্টে যাব নেক্সট ক্লাসে। তাহলে আমরা সল্টিং আউট ইফেক্টের মূলত দুইটা অ্যাপ্লিকেশন দেখছি এখানে। একটা হচ্ছে প্রোটিনকে সলিউশন থেকে প্রেসিপিটেট ফেলার জন্য, তার সলিবিলিটি কমিয়ে পদক্ষেপ ফেলে এটাকে সেপারেট করার জন্য। আর একটা হচ্ছে একটা মিক্সচার অফ প্রোটিন সলিউশন থেকে প্রত্যেকটা প্রোটিনকে আলাদা করার জন্য আমরা এই সল্টিং আউট ইফেক্টটাকে আমরা ইউজ করতে পারি। আর সেখানে কি ইউজ হচ্ছে, এখানে সল্টিং আউট আয়ন স্ট্রেন্থ চেঞ্জ হওয়ার সাথে সাথে
প্রত্যেকটা প্রোটিনের সলভিডিটি কমে যাচ্ছে এবং এটার কি বলে হাইড্রেশন অ্যাবিলিটি কমে যাচ্ছে এবং TCP solubility rate কমে যাচ্ছে, যেমন সলভিডিটি কমে গেলে সল্টিং আউট কনসেপ্ট হিসেবে পদক্ষেপ করবে এবং আমরা এটাকে আউট সেপারেট সেভার করব। তো ঠিক আছে, আজকে আমি এখানে শেষ করি। এরপরে নেক্সট ক্লাসে ডোনান ইফেক্ট। ডোনান ইফেক্ট কি তোমরা অন্য কোনো ইয়েতে পড়েছে না? না স্যার, এটা এবারই প্রথম শুনতেছি। না, বায়োকেমিস্ট্রিতে ছিল কিনা? না স্যার। আচ্ছা, ঠিক না আছে। স্যার। এর পার্শিয়াল মোলার ভলিউম সেকেন্ড ইয়ারের কিছু পড়িয়েছিলাম। এটা আমি কি তোমাদের সেকেন্ড ইয়ারে ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাস নিয়েছিলাম? না, মিনার স্যার পড়াইছে আমাদের। ওখানে যে পার্শিয়াল মোলার ভলিউম জি স্যার, এটা পড়াইছে। পড়ানো হয়েছিল। যাই হোক, এটা একটু অ্যাডভান্স লেভেলে আমরা দেখব। আবার কিছু জিনিস ওখানকার কনসেপ্ট নিয়ে আসবো, অসুবিধা নেই। স্যার চ্যাপ্টার কি অনেক বড় স্যার? এই চ্যাপ্টারটা অনেক বড়, অনেক বড় চ্যাপ্টার। যাই হোক, অসুবিধা নেই, আরো 2-3টা ক্লাস লাগবে। তো ঠিক আছে, তোমরা আবার পরে বোধহয় আবার তোমাদের ক্লাস আছে, তো এখানে